জিম্মি জাহাজ উদ্ধার বিষয়ে সরকার অনেক দূর এগিয়েছে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। কোনো অন্যায় করব না, অন্যায় আবদার শুনবও না। আন্দোলনে আমরা বিজয়ী হব বলেছেন ফখরুল। প্রবাসীদের জন্য চ্যান্সেলরি ভবনের রেস্টরুম রাখার নির্দেশ। দুর্নীতি মামলায় কারাগারে মেজর মান্নান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিকেল 4টার নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছি আমি তাসলিমা তিথি। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ মুক্ত করার বিষয়ে সরকার অনেক দূর এগিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে করা ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যোগাযোগের মধ্যে আছি। নাবিকদের রিলিজ করার জন্য আমরা নানামুখী তৎপরতা চালাচ্ছি। আমরা নানামুখী তৎপরতা চালাচ্ছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে নাবিকদেরকে আরাম ব্যবস্থায় হিসাবে জাহাজটা আমরা অনেক দূর এগিয়েছি। শুধু এইটুকু খাদ্য সংকট অতীতে যখন জাহাজ হাইজ্যাক হয়েছে তখনও হয়নি, 3 বছর ছিল তখনও হয়নি, 100 দিন ছিল তখনও হয়নি। আশা করি এই করতে হবে। নিজের অবস্থান সবসময় সেন্টারে থাকবে, প্লাস মাইনাস হবে না বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডাক্তার দীন মোহাম্মদ নুরুল হক। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডাক্তার মিল্টন হলে দায়িত্ব গ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পূর্ববর্তী যারা ভাইস চ্যান্সেলর ছিলেন সকলের প্রতি আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রত্যেকের কন্ট্রিবিউশনে আজকে এই জাতির পিতা নামে প্রতিষ্ঠিত মেডিকেল ইউনিভার্সিটি এই পর্যায়ে এসেছে। আমি 12তম ভাইস চ্যান্সেলর। আমি আমার বন্ধু শফিউদ্দিন সাহেবকে ধন্যবাদ জানাই যে ওনার হাত থেকে আমি দায়িত্ব গ্রহণ করেছি। উনি চমৎকার ভাবে আমাকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন, ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং আমিও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। এবং আপনি জানেন যে উনি আমার সাথে দীর্ঘ 30 বছরের বন্ধুত্ব, আমরা একসাথে প্র্যাকটিস করি, একই ক্লিনিকে বসি। কাজেই আমাকে একটি দায়িত্ব অর্পণ করেছেন, উনিও দায়িত্ব পালন করেছেন। আমি বিশ্বাস করি আমার এজেন্ডা একটাই, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিকে বিশ্বের আধুনিকতম একটা ইউনিভার্সিটিতে পরিণত করে। গণতন্ত্রের আন্দোলন ন্যায়সঙ্গত আন্দোলন, সেই আন্দোলনে বিজয়ী হব বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুম, খুন ও পঙ্গুত্বের শিকার পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর পূর্বে গুম, খুন ও পঙ্গুত্বের শিকার পরিবারের সদস্যরা তাদের কথা তুলে ধরেন। এ সময় মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার দমন নিপীড়ন না করলে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কথা তুলে ধরে তিনি বলেন, গতকাল খালেদা জিয়া খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, ডাক্তাররা উপস্থিত ছিলেন, মনে হয়েছিল হয়তো আর সময় পাওয়া যাবে না। আল্লাহ তাআলা শুকরিয়া, সেই অবস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। বিদেশে বাংলাদেশ চ্যান্সেলরি ভবন বা মিশনে সেবা নিতে আসা প্রবাসীদের জন্য পৃথক রেস্টরুম নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার। প্রধানমন্ত্রী নির্দেশনা তুলে ধরে পরিকল্পনা বিভাগের সচিব বলেন, 165 কোটি 97 লাখ টাকা ব্যয়ে মিশরের কায়রোতে বাংলাদেশ চ্যান্সেলরি ভবন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এই সময় প্রধানমন্ত্রী বলেন, মিশরের হাউসে প্রবাসীদের সেবার দিকে নজর রাখতে হবে, তাদের জন্য পৃথক রেস্টরুম রাখতে হবে, এই জন্য কক্ষ বা স্পেস রাখতে হবে। এছাড়া পৃথক বুথ করে দিতে হবে, ভিন্ন বুথে সবাই যেন ভালো করে সেবা নিতে পারে।
দুর্নীতি দমন কমিশনের করা মামলায় সাবেক সংসদ সদস্য বিকল্পধারা বাংলাদেশের সাবেক মহাসচিব মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক শামস জকলুল হোসেনের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিষয়টি নিশ্চিত করেন। 20,22,03,630 টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেডের সাবেক চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান এবং ঋণ গ্রহীতা মোহাম্মদ রফিক উদ্দিন সহ মোট 15 জনের নামে 2023 সালের 12 এপ্রিল ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ আব্দুল মাজেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। কৃষকের দামে রাজধানীর 5টি স্থানে তরমুজ বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার কৃষকের পণ্য কৃষকের দামে স্লোগানে বাংলাদেশ এগ্রি ফার্মার্স অ্যাসোসিয়েশন খামারবাড়িতে এই কার্যক্রম উদ্বোধন করেছে। শুরুতে যে 5টি স্থানে কম দামে এসব তরমুজ বিক্রি হবে সেই স্থানগুলো হলো খামারবাড়ি বঙ্গবন্ধু চত্বর, উত্তরা 11 নম্বর সেক্টরের জমজম টাওয়ার, সচিবালয়ের সামনে আব্দুল গনি রোড, মোহাম্মদপুরের জাপান গার্ডেন ও পুরান ঢাকার নয়াবাজার। পরবর্তীতে এর পরিসর আরও বাড়ানো হবে। এসব স্থানে 5 কেজির বেশি ওজনের তরমুজ 100 টাকা, 7 কেজির বেশি ওজনের তরমুজ 150 টাকা, 9 কেজির বেশি ওজনের তরমুজ 200 টাকা, 11 কেজির বেশি ওজনের তরমুজ 250 টাকায় পিস হিসেবে বিক্রি করা হবে বলে জানানো হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতরে যাত্রী ও যানবাহন পারাপারে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ দৌলতিয়া পাটুরিয়া নৌরুটে 15টি ফেরি ও 20টি লঞ্চ চলাচল করবে। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে দৌলতিয়া পাটুরিয়া রুটে ফেরি ও লঞ্চ চলাচল সহ ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াতের লক্ষ্যে আয়োজিত সভায় এ তথ্য জানানো হয়েছে। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। এ সময় বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান, আসন্ন ঈদে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে 2টি ফেরি বাড়িয়ে 15টি এবং 3টি লঞ্চ বাড়িয়ে 20টি করা হয়েছে, যার প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। দৌলতিয়া প্রান্তের ঘাট সচল থাকবে 3টি। মাটির 1250 ফিট পর্যন্ত গিয়েও হাসি মুখে চাপ মেনে নেয় আরএফএল ইউপিভিসি গ্লাস পাইপ। পাইপের বস, না কিনলে লস। বৃহস্পতিবার দেশের 7 বিভাগের 2-1 জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ঝড় বৃষ্টির প্রবণতা কমে যাওয়ায় বিভিন্ন স্থানে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বেড়েছে। সর্বোচ্চ তাপমাত্রা রাঙামাটিতে 36 ডিগ্রি পার হয়েছে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 36.5 ডিগ্রি সেলসিয়াস ছিল রাঙামাটিতে। বিচ্ছিন্নভাবে একটি অঞ্চলে তাপমাত্রা 36 ডিগ্রি পার হওয়ায় তাপপ্রবাহ ঘোষণা করেনি আবহাওয়া বিভাগ। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি 17 মিলিমিটার বৃষ্টি হয়েছে চাঁদপুরে। কচুরিপানা থেকে উৎপাদিত জৈব সার প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে সারা ফেলে দিয়েছেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম। সারটি জলকমল নাম দিয়ে নবীনগর উপজেলায় বাজারজাত করা হয়েছে। উপজেলার বিসিইসির 26টি ডিলার জৈব সার কর্নার স্থাপন করে তা বিক্রি করছেন। দামে কম ও মানে ভালো হওয়ায় এ সারে আগ্রহ বাড়ছে কৃষকদের। কচুরিপানা থেকে উৎপাদিত জৈব সার প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে সারা ফেলে দিয়েছেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম। এ সারের নাম দেওয়া হয়েছে জলকমল। দামে কম ও মানে ভালো হওয়ায় এ সারের আগ্রহ বাড়ছে কৃষকদের। তার এ প্রকল্প বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
তানভীর ফরহাদ শামীম জানান, ইউএনও হিসেবে এখানে যোগদানের পর লক্ষ্য করেছি তিতাসসহ আশপাশের নদীতে কচুরিপানার সাথে নৌপথ সংকুচিত হয়ে যাচ্ছে। তৎকালীন জেলা প্রশাসক শাহগীর আলম তিতাস নদী হয়ে শহর থেকে নবীনগরী স্পিডবোট যোগে যাতায়াতের সময় কচুরিপানায় আটকে গিয়েছিলেন। সে সময় তিনি নৌপথ স্বাভাবিক রাখতে কচুরিপানা পরিষ্কার করতে নির্দেশ দেন। খবর নিয়ে জানতে পারলাম চুয়াডাঙ্গার দর্শনা উপজেলায় আখের ছোবরা থেকে বাণিজ্যিকভাবে জৈব সার উৎপাদন করছে। তখন মনে হলো এত বিপুল পরিমাণ কচুরিপানা থেকে জৈব সার উৎপাদন করে যদি লাভজনক উপায়ে কাজে লাগানো যায় তাহলে কচুরিপানার সমস্যাও দূর হবে। বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনাতে তারা আখের ছোবরা থেকে ব্যবহার করে জৈব সার উৎপাদন করে। তখন আমার মনে হলো আমরা এই কচুরিপানাকে ব্যবহার করে জৈব সার উৎপাদন করতে পারবো কিনা। তারপর আমি আমাদের যিনি উপজেলা কৃষি কর্মকর্তা আছেন তার সাথে যোগাযোগ করে কথা বলি। তিনি বলেন যে আমরা পাইলটিং করে দেখি, পরবর্তীতে যে সারটা আউটপুটটা আসবে সেটা আমরা ল্যাবে টেস্ট করে দেখব। যদি সেটি ল্যাবে যদি উত্তীর্ণ হয় তাহলে আমরা সেটাকে সাকসেসফুলি ধরে নিতে পারবো, এটা জৈব সার হিসেবে ব্যবহার করা যাচ্ছে। তিনি আরও জানান, এ জৈব সার তৈরি করতে 2 মাস সময় লাগে। এ সার তৈরির পর পরীক্ষামূলক ব্যবহার করে সুফল পেয়েছি। কচুরিপানার যে অংশটুকু মূল যেটি রয়েছে সেটি আমরা প্রথমে কেটে ফেলে দিতে হবে, কারণ এটি পচন প্রক্রিয়াটাকে প্রলম্বিত করে। নর্মালি কচুরিপানা আপনার 2 মাসের মধ্যেই সারের জন্য উপযোগী হয়ে যাবে, আর ওটা যদি না হয় তাহলে সময় বেশি লাগবে। সারটি জলকমল নাম দিয়ে নবীনগর উপজেলায় বাজারজাত করা হয়েছে। এই বিলগুলোতে যখন এই কচুরিপানাগুলো চলে যায়, এই বিলগুলো একদম কচুরিপানা দিয়ে ভরে যায়, এবং ফলে আপনারা জানেন যে মাছের জন্য কিন্তু অক্সিজেন প্রয়োজন হয়। এই বিলগুলোর সাথে তখন কিন্তু অক্সিজেনের কোনো সংস্পর্শে আসতে পারে না, ফলে কিন্তু মাছের প্রজনন কমে যায় এবং মাছ ওখানে কিন্তু বসবাস করতে পারে। উপজেলার বিসিইসির 26টি ডিলার জৈব সার কর্নার স্থাপন করে তা বিক্রি করছেন। এখন পর্যন্ত 5 টন সার বিক্রি হয়েছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মস্কোর কাছে ক্রোকাস সিটি হলে ভয়াবহ সন্ত্রাসী হামলার 1 সপ্তাহ পেরোতে চললেও এখনও নিখোঁজ রয়েছেন প্রায় 100 জন। রুশ সংবাদ মাধ্যমের বরাতে বুধবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সরকারি পরিসংখ্যান অনুসারে ক্রোকাস সিটি হলে গত 22 মার্চের সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে 140 জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা 182 জন। কিন্তু রুশ সংবাদ মাধ্যম বাজা জানিয়েছে ওই হামলা ঘটনার পর থেকে এখনও অন্তত 95 জন নিখোঁজ রয়েছেন। স্বজনদের অনুরোধের প্রেক্ষিতে জরুরি সেবা সংস্থাগুলোর করা তালিকায় এদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বিকেল 5টার দেশজুড়ে সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।